ঢাকার গেন্ডারিয়া দীননাথ সেন রোডের ৭১ নম্বরের সেই পুরনো ভবনে একসময় দিন-রাত ধোঁয়া উঠত ওষুধ তৈরির চিমনিতে। এখানেই ছিল বাংলার সবচেয়ে নামকরা আয়ুর্বেদিক ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়, যে প্রতিষ্ঠান থেকে তৈরি ওষুধ একসময় পৌঁছাতো চীন থেকে উত্তর আমেরিকা পর্যন্ত। অথচ ১১১ বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। ভারতের আয়ুর্বেদ ঔষধের চাহিদা ও বিক্রয় ক্রমশ বেড়ে চলেছে। ২০১৪ সালে বাজারটি ছিল $2.85 বিলিয়ন, ২৪ সালে যা বৃদ্ধি পেয়ে $10.৫ বিলিয়ন পৌঁছায়। পতঞ্জলি, ডাবর, বৈদ্যনাথ, ঝান্ডু কোম্পানির ঔষধ সারা বিশ্বে রপ্তানি করে ভারত। কিন্তু এইসব কিছুর আগে বাংলায় তৈরি আয়ুর্বেদিক ঔষধের বিশ্ববাজার তৈরি করেছিলেন যোগেশ চন্দ্র ঘোষ। একসময় সাধনা ঔষধালয়ের শাখা সুদূর চীন আর উত্তর আমেরিকাতেও ছিল, আর সাধনার ঔষধ রপ্তানি হতো আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান আর চীনে। ৮০-র দশক পর্যন্ত ছিল সাধনা ঔষধালয়ের স্বর্ণযুগ। ১৯৯৫ সালের দিকে ব্যবসা কমে বাৎসরিক লাভ দাঁড়ায় ৪ কোটি টাকার মতো। এখন তা আরও কমে বার্ষিক ২ কোটিতে দাঁড়িয়েছে। ভারতে প্রথম কারখানা তৈরি হয় ১৯৪৮-এ দক্ষিণদারিতে। রেজিস্ট্রেশন হয় ১৯৫২ সালে। এলাকার রাস্তার নাম এখনও সাধনা ঔষধালয় রোড। কারখানা চত্বরটি বিশাল, তবে ভগ্নপ্রায়। বড় বড় থামওয়ালা বাড়িগুলো পড়ে আছে ধ্বংসস্তূপের মতো। অভিযোগ রয়েছে রাজনৈতিক নেতাদের ইন্ধনে ক্রমশ দখল হয়ে যাচ্ছে কারখানার জমি। কলকাতা ও সন্নিহিত এলাকায় এক সময় মোট ৫টা কারখানা ছিল সাধনার, কিন্তু এখন টিম টিম করে চালু শুধু দক্ষিণদারির কারখানা। সেখানেও শ্রমিক সংখ্যা কমতে কমতে এখন ৩৮-এ ঠেকেছে। কিন্তু এই কোম্পানির একটা অলিখিত নিয়ম রয়েছে, কোনো কর্মচারীর বেতন বন্ধ হবে না। দোকান হয়তো বন্ধ ৩-৪ বছর, কর্মচারীরা হয়তো অন্য কাজ করছেন, কিন্তু সাধনার কর্মী হিসেবে নিয়মিত বেতন পাচ্ছেন। অর্থাৎ কোম্পানির সঙ্গে একবার যারা যুক্ত হয়েছেন তারা এই পরিবারের অঙ্গ হিসেবে গণ্য হন। ২০০৮ সালের ১৯ নভেম্বর থেকে ২০১২ পর্যন্ত কোম্পানির ঔষধ উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল, কারণ সরকারি নির্দেশে কারখানা এবং ঔষধ উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকীকরণ প্রয়োজন ছিল। দরকার ছিল গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি প্রশংসাপত্র। সে সময় উৎপাদন ও বিক্রি বন্ধ থাকলেও ৩ বছর কোম্পানির সব কর্মচারীকে বসিয়ে বেতন দেওয়া হয়েছে। ৩৬ বছর ধরে সাধনা ঔষধালয়ের কর্মচারী হিসেবে আছেন চিত্তরঞ্জন দাস। তিনি জানান, ওষুধ তৈরির কাঁচামাল সংগ্রহ করা এখন অনেক কঠিন, তবু এখনও সাধনা ঔষধের দাম অনেক কম। ২৫০ গ্রাম চবনপ্রাশের দাম ২২০ টাকা, ৫০ গ্রাম দর্শন চূর্ণের দাম মাত্র ৮৫ টাকা। সাধনা ঔষধালয়ের বেশিরভাগ ঔষধ ৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়। চিত্তরঞ্জন দাস বলেন, আমরা ঔষধের দাম বাড়াই না। দশকের পর দশক ধরে একই দামে বিক্রি হয় সব ঔষধ। কাঁচামাল, দোকানের ভাড়া, কর্মচারীদের বেতন সবই নিয়ম করে বৃদ্ধি পায় প্রতি বছর, কিন্তু ঔষধের দাম বাড়ানো হয় না। এটার জন্য কিছু ঔষধ উৎপাদন খরচের চেয়েও কমে বিক্রি করা লাগে। যেমন দর্শন চূর্ণ ৫০ গ্রাম বানাতে খরচ হয় ১৫০ টাকা, কিন্তু বিক্রি করা হয় ৮৫ টাকায়। যে লোকসান হয় তা অন্য কোনোভাবে পুষিয়ে নেওয়া হয়। আজকের প্রকৃতি বান্ধব বিশ্বে আয়ুর্বেদিক ওষুধের চাহিদা বাড়ছে। রোগীরা আর অ্যান্টিবায়োটিক নিতে চায় না, কারণ এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কলকাতায় সরকার পরিচালিত জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ চিকিৎসা নিতে আসে। কলেজের অধ্যক্ষ ডাক্তার জিসি পল্লে বিবিসিকে বলেন, অনেক ক্ষেত্রেই অ্যালোপ্যাথিক চিকিৎসার থেকে আয়ুর্বেদ বেশি কাজ দেয়, তাই এর জনপ্রিয়তা আবার বাড়ছে। অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক বা ওই ধরনের ঔষধের সীমাবদ্ধতা আছে। অন্যদিকে আয়ুর্বেদও মূল কথাই হলো রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এখানেই আমরা শ্রেষ্ঠ।
এখনও ভারত জুড়ে শতাধিক শাখা রয়েছে সাধনার। বছরে লাভ করে 1.5 থেকে 2 কোটি টাকা। তবে অঙ্কটা দিন দিন কমছে। যেখানে 450 ওষুধ নিয়মিত উৎপাদিত হতো, সেখানে এখন হয় 120 রকমের। সাধনার ওষুধ আর রপ্তানি হয় না বললেই চলে, কারণ উপকরণের উচ্চ মূল্য এখন পরিবহনে দীর্ঘসূত্রতা। এছাড়া আছে ভারত ও বাংলাদেশের নানান স্থানে ছড়িয়ে থাকা সাধনার বিশাল ভূসম্পত্তির তত্ত্বাবধান ও সংরক্ষণের অভাব। প্রতিষ্ঠাতা যোগেশ চন্দ্র ঘোষ সংসার গড়েছিলেন স্ত্রী কিরণবালাকে নিয়ে। তাদের 1 ছেলে ও 2 মেয়ে। ছেলে নরেশ চন্দ্র ছিলেন MBBS ডাক্তার, বাবার আদর্শ অনুসরণ করা এক যোগ্য উত্তরসূরি। নরেশ চন্দ্রের 2 ছেলে ও 1 মেয়ে হলেও কেউ বিয়ে করেননি। 2 ছেলেই মারা গেছেন। এখন ইতিহাস ও সম্পত্তির শেষ উত্তরাধিকার হিসেবে আছেন শুধু মেয়ে শিলা। কিন্তু ব্যবসা শিলার মূল আগ্রহ নয়, তিনি নিজেকে আধ্যাত্মিকতার জীবনেই বেশি নিমগ্ন রাখেন। পুরনো কর্মচারীরা বহুবার বলেছিলেন ওষুধের দাম বাড়াতে, ব্যবসা নতুনভাবে দাঁড় করাতে, এমনকি প্রয়োজন হলে সরকারের সঙ্গে কথা বলতে। শিলা প্রতিবারই হাসতেন, বলতেন টাকা বাড়িয়ে কি হবে, দাম বাড়ালে মানুষই বা খাবে কিভাবে, যতদিন পারি মানুষের উপকারেই থাকা উচিত।